হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প মেঘের ঘামে অনুভূতি, পর্ব 37। লেখিকা জেরিনা আক্তার নিপা। জীবনকে গাড়ি থেকে নামতে দেখে নূপুর ওর কাছে ছুটে এলো। নূপুর এসে জীবনকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি জানতাম জীবন তুমি আসবে, আমার কথা তুমি ফেলতে পারবে না। আমি তো জানি তুমি এখনও শুধু আমাকেই ভালোবাসো। তুমি চাইলেও কখনো আমাকে ভুলতে পারবে না। তুমি আমাকে এখনও ঠিক আগের মতো চাও। নূপুরের কথা শুনে জীবনের বিরক্ত লাগছে। সে নূপুরকে নিজের থেকে ছাড়িয়ে সোজা করে দাঁড় করিয়ে বলল, নিশ্চয়ই এসব বলার জন্য তুমি আমাকে এখানে ডাকোনি। তাই এসব বাজে কথা না বলে আসল কথা বলো। যে কথা জানার জন্য আমি এখানে এসেছি তা বলো। নূপুর মুখ কালো করে বলল, এসব বাজে কথা? আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, এই কথাটা কি বাজে কথা? হ্যাঁ, বাজে কথাই। এসব কথা শোনার মতো সময় আমার কাছে নেই। তুমি আমাকে ভালোবাসো না? একসময় বাসতাম, কিন্তু এখন বাসি না। জীবন, আমার কথা শুনলে তুমি কষ্ট পাবে নূপুর, তাই বলছি কি বলার জন্য ডেকেছো তা বলো। জীবনের এই নতুন রূপ দেখে নূপুরের ভিতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। এটাই কি সেই জীবন, যে জীবন তাকে দেখার জন্য, তার সাথে কথা বলার জন্য পাগল হয়ে থাকতো? জীবন নূপুরকে এভাবে ভুলে যেতে পারলো? নূপুরের তো কোনো দোষ ছিল না, তবুও কেন তাকে এত কষ্ট পেতে হচ্ছে? জীবন বলল, নূপুর আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে যেতে হবে। জীবন কথা শেষ করার আগে নূপুর বলল, তোমার বউ বাসায় তোমার জন্য অপেক্ষা করছে, তাই তো? জীবন চুপ রইল। নূপুর চেঁচিয়ে বলল, আমার সামনে ওই মেয়েটার কথা বলতে তোমার খারাপ লাগছে না? আমার কষ্ট তুমি দেখতে পারছো না? আমি কোন অবস্থায় আছি একবার তা আন্দাজ করছো তুমি? তুমি তোমার কারণেই কষ্ট পাচ্ছ নূপুর। আমি তোমার অবস্থার কথা আন্দাজ করেছিলাম বলেই পরের দিন তোমার কাছে ছুটে গিয়েছিলাম সত্য জানার জন্য। সেদিন তুমি আমাকে বিশ্বাস করোনি, আমার কাছে সব কিছু খুলে বলোনি। আমার হাত তুমি সেদিন ধরোনি। আমি তো বলেছিলাম হয়তো আমরা কাজী অফিসে গিয়ে বিয়ে করে সারা জীবনের জন্য এক হয়ে যাব। আর নয়তো তুমি আমার থেকে সব কিছু লুকিয়ে সারা জীবনের জন্য আমার থেকে দূরে চলে যাবে। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম। নূপুর কাঁদছে। কাঁদতে কাঁদতে জীবনের হাত ধরে বলল, আমাকে আরেকটা সুযোগ দাও জীবন। আরেকবার আমাকে তোমার কাছে ফিরিয়ে নাও। আমি আর এসব সহ্য করতে পারছি না। ওই মেয়েটার সাথে তোমাকে আর দেখতে পারছি না। এখন আর কিছুই আগের মতো নেই নূপুর, সব কিছু পাল্টে গেছে। তোমাকে ফিরিয়ে নেওয়া এখন আমার পক্ষে সম্ভব না। কেন? তুমি কি আমাকে সত্যি আর ভালোবাসো না? আমি এখন অন্য একজনের হাজব্যান্ড। তাকে আমি কথা দিয়েছি কখনো তাকে ছেড়ে যাব না, তাকে কখনো কষ্ট দেব না। আর আমাকে যে কথা দিয়েছিলে তার কী হবে? সে কথা তুমি রাখবে না? আমি আমার দেওয়া কথা রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি তোমার দেওয়া কথা রাখোনি। আমি তো আমার ভুল বুঝতে পেরেছি জীবন, তবু কেন তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? তোমার ভুল বুঝতে তুমি অনেক দেরি করে ফেলেছো। তুমি কিভাবে এত নিষ্ঠুর হতে পারছো জীবন? নিষ্ঠুর না হলে যে অন্য একজনের সাথে অন্যায় হয়ে যাবে, বেইমানি করা হবে তার সাথে। তুমি শুধু ওই মেয়েটার কথাই ভাববে। ওই মেয়েটা আমার ওয়াইফ, ওর কথা ভাবা আমার কর্তব্য। আর আমি তোমার কেউ না। এক সময় অনেক কিছু ছিলে, কিন্তু এখন? জীবন থামলো। যত কিছুই হোক না কেন, জীবন এখনও নূপুরের চোখের পানি সহ্য করতে পারছে না। তাই জীবন বলল, আসি নূপুর। নূপুর জীবনের হাত ছাড়ছে না। জীবন জোর করে তার হাত ছাড়িয়ে নিল। জীবন ফিরে যেতে নিলে নূপুর পিছন থেকে বলল, তুমি জানতে চাইবে না কেন আমি তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম? কোন কারণে তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম? তোমাকে ভালোবাসা সত্ত্বেও কেন আমার তোমাকে ভুলে যেতে হয়েছিল? জীবন ফিরে তাকালো, বলল, কি হবে জেনে? কিছুই তো আর আগের মতো হবে না। না হলেও তোমাকে জানতে হবে। তুমি সত্যটা না জেনে আমাকে সারা জীবন দোষ দিয়ে যেতে পারবে না। আমি তোমার কথা ভেবেই, তোমার ভালোর জন্যই তোমাকে ছাড়তে বাধ্য হয়েছিলাম। জীবন নূপুরের দিকে দুপা এগিয়ে এসে বলল, মানে? আমি যদি ওই দিন তোমাকে ফিরিয়ে না দিতাম,
তাহলে আমি জীবনের জন্য তোমাকে হারিয়ে ফেলতাম। আমার থেকে দূরে থাকলেও আমি তোমাকে মাঝে মাঝে দেখতে পেতাম, কিন্তু আমার সাথে থাকলে হয়তো আর কখনো তোমাকে চোখের সামনে দেখতে পেতাম না। কি বলতে চাইছো তুমি? তোমার বড় আব্বু আনোয়ার হোসেন আমাকে ভয় দেখিয়েছিল। আমি যদি তোমাকে বিয়ে করতাম তাহলে উনি আমাকে বিধবা করে দিত। ওনার মেয়েও তোমাকে ভালোবাসে জীবন। উনি আমাকে বলেছিলেন তুমি ওনার মেয়ের না হলে অন্য কারো হতে পারবে না। উনি হতে দেবেন না। নিজের মেয়ের সুখের জন্য উনি তোমাকে করতে পারে। আমি প্রথমে ওনার কথা বিশ্বাস করিনি। আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম। একজনের মুখের কথায় সামান্য ধমকে ভয়ে পেয়ে কিভাবে তোমাকে ছেড়ে দিতাম বলো? কিন্তু তুমি যেদিন বাইক অ্যাক্সিডেন্ট করলে সেদিন রাতেও উনি আমায় ফোন দিয়ে বললেন ওই অ্যাক্সিডেন্ট নাকি উনি করিয়েছেন। তা শুনে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম জীবন। আমি তোমার থেকে দূরে সরে না আসলে উনি সত্যি তোমাকে, আমার জন্য তোমার কিছু হোক তা আমি কখনো চাইব না। নূপুরের কথাগুলো শুনে জীবনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নূপুর কী বলছে এসব? সব কিছুর পিছনে তাহলে বড় আব্বু দায়ী? বড় আব্বু জীবনের থেকে নূপুরকে দূর করে দিয়েছে। তুমি এসব কথা ওই দিন আমাকে কেন বললে না নূপুর? নূপুর কাঁদতে কাঁদতে বলল, আমি ভয় পেয়ে গেছিলাম, ভেবে পাচ্ছিলাম না আমি কি করব। তখন আমার যা ভালো মনে হয়েছে তাই করেছি। কিন্তু সত্য এটাই, আমি এখনও শুধু তোমাকেই ভালোবাসি জীবন। তোমাকে অন্য কারোর সাথে আমি সহ্য করতে পারি না। তোমাকে যতবার ওই মেয়ের সাথে দেখেছি ততবারই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হয়েছে। নূপুর কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ল। জীবন ভেবে পাচ্ছে না সে এখন কি করবে। একদিকে নূপুর আর অন্যদিকে স্প্রিয়া। এখন সে কাকে রেখে কাকে ছাড়বে? নূপুরকে জীবন একসময় ভালোবাসত। এখন হয়তো মনের কোণে নূপুরের জন্য সামান্য অনুভূতি বাকি আছে, কিন্তু এখন তো সে স্প্রিয়ার প্রতি দুর্বল হয়ে পড়েছে। হয়তো সে স্প্রিয়াকে ভালোবাসে, এখন তার অনুভূতির সবটা জুড়ে স্প্রিয়ায় বিরাজ করে। জীবন নূপুরের বাহু ধরে দাঁড় করালো। কাঁদতে কাঁদতে মেয়েটার কী অবস্থা হয়েছে। নূপুরকে এভাবে কাঁদতে দেখে জীবনের ভীষণ কষ্ট হচ্ছে। তুমি আমাকে দূরে ঠেলে দিও না জীবন, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে নিজের কাছে ফিরিয়ে নাও। আমি তোমাকে ছাড়া অন্য কারো হতে পারবো না। আমি রায়হানকে বিয়ে করব না। তুমি সব কিছু আবার আগের মতো করে দাও জীবন। তোমাকে ছাড়া আমি সত্যিই বাঁচতে পারবো না। নূপুর জীবনকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে কথাগুলো বলছে। জীবন তার মাথায় হাত রেখে বলল, শান্ত হও নূপুর, আমি সব ঠিক করে দেবো, কিন্তু তার আগে একজনের সাথে আমার কিছু হিসাব মেলাতে হবে। ওই লোকটা কেন আমাদের সাথে এমন করলো তার জবাব চাই। আমি ওকে এত সহজে ছাড়বো না। রাগে জীবনের মাথা ফেটে যাচ্ছে। সব কিছু ওলট পালট করে দিতে ইচ্ছে করছে। সব কিছু শুনে জীবন নূপুরের উপর আর রাগ করতে পারছে না। নূপুর তো তার কথা ভেবে এসব করছে। জীবন নূপুরকে গাড়িতে বসালো। এখন নূপুরকে ওর বাসায় নামিয়ে দিয়ে বড় আব্বুর কাছে যাবে। গাড়িতে গোলাপের তোড়া আর শাড়ি গহনা দেখে নূপুর আরও কাঁদতে লাগলো। জীবন তা বুঝতে পেরেও কিছু বলল না। জীবন, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি বেঁচে থাকতে পারবো না। তুমি শুধু আমার, তুমি অন্য কারো হতে পারবে না। তুমি তো আমাকে ভালোবাসো, তুমি আমাকে এত সহজে ভুলে যেতে পারবে? জীবনের চোখ আগুন লাল হয়ে আছে, কপালে রগগুলো ধপধপ করছে। জীবন চোখের সামনে সব কিছু অন্ধকার দেখছে। বারবার স্প্রিয়ার মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। নূপুরকে নামিয়ে দিয়ে জীবন সোজা বড় আব্বুর বাসায় গেল। বড় আব্বুর নাম ধরে ডাকতে ডাকতে ভিতরে ঢুকলো। আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, কোথায় তুমি? বেরিয়ে এসো আমার সামনে। জীবনের মুখে নিজের বড় আব্বুর নাম শুনে ফরিদার বুক কেঁপে উঠল। উনি কখনো জীবনকে এই রূপে দেখেনি। এখন জীবনকে যেন একটা হিংস্র মতো লাগছে। আনোয়ার হোসেন স্টাডি রুমে ছিলেন। জীবন সেখানে গিয়ে ওনার কলার ধরে টেনে চেয়ার থেকে তুলে দাঁড় করিয়ে বলল, আমার জীবন নিয়ে খেলার সাহস কি করে হয় তোমার? তুমি কোন সাহসে আমার সাথে এমনটা করেছো? উত্তর দাও, কেন করলে তুমি এরকম? জীবন ওনাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথাগুলো বলছে। ফরিদা বিছনে এসে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে চেঁচিয়ে বললেন, জীবন,
তুই কি পাগল হয়ে গেছিস? কি করছিস এসব তুই? তুই তোর বড় আব্বুর নাম ধরে ডাকছিস, ওর কলার চেপে ধরেছিস। জীবন আজ বড় আম্মু কেউ পরোয়া করলো না। সেও ধমকে বলল, আমার এই লোকটার মাঝে আজ কেউ আসবে না, তুমিও না বড় আম্মু। ওর সাথে আমার অনেক হিসেব বাকি আছে। ও আমার সাথে কতটা নোংরা খেল খেলেছে তা তুমি জানো না। এই ছোটো মনের লোকটা কাউকে সুখী দেখতে পারে না। আমার জীবনটাও এলোমেলো করে দিয়েছে, আমার থেকে সব সুখ কেড়ে নিয়েছে। আমাকে এমন একটা পরিস্থিতির মুখে এনে দাঁড় করিয়ে এখন আমি কি করব তা ভেবে পাচ্ছি না। তোমার স্বামীর জন্য 3টে মানুষের জীবন নষ্ট হওয়ার পথে। ফরিদা আর কিছু বলতে পারলেন না। জীবন আবার বলল, চুপ করে আছো কেন আনোয়ার হোসেন? কথা বলো, আমার প্রশ্নের উত্তর দাও। তুমি কেন তোমার ক্যারেক্টারলেস মেয়ের জন্য নূপুরকে আমার থেকে দূর করে দিলে? আমি তো সবসময় বলে এসেছি আমি আরিশাকে বিয়ে করব না, তবু কেন তুমি এমন করলে? তোমার ওই চাল বুঝতে না পেরে নূপুর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি স্পেকে বিয়ে করেছি। তুমি কি কখনো অন্যের ভালো দেখতে পারো না? নিজের স্বার্থটাই তোমার কাছে সব কিছু। তুমি আমার বাবার আপন ভাই হয়েও আমার বাবা মারা যাওয়ার 1 মাস পর ওনার অর্ধেক বিজনেস নিজের করে নিলে। তা জেনেও আমি চুপ থেকেছি, তোমাকে কিচ্ছু বলিনি। বড় আম্মু তোমার সব খবরই জানতো, আর তাই সব সময় বড় আম্মু আমাকে অফিসে বসার জন্য জোর করতো। আমি সব জেনে বুঝেও কখনো তোমাকে বা বড় আম্মুকে কিছু বসতে দেয়নি। তুমি আমার বিজনেস প্রপার্টি সব নিজের করে নিতে, তবু আমাকে নিয়ে এই নোংরা খেলায় না নামতে। আরশিকে তুমি কেন আমার সাথে বিয়ে দিতে চাও তা কি আমি জানি না? তুমি কিভাবে এতটা নিচে নামতে পারো? ধন সম্পত্তির জন্য নিজের মেয়েকে ব্যবহার করতেও তোমার বিবেক বাঁধলো না? এসবের জন্যই রামিম ভাইয়া তোমাদের ছেড়ে চলে গেছে। রামিম ভাইয়া ঠিকই বলেছিল, স্বার্থের জন্য তুমি সব করতে পারো, চলবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।